নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, বাংলাদেশে অলরেডি ক্যাজাল বেঁধে গিয়েছে। আমরা বলছিলাম না যে বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ যেন একটু উচ্চ মাত্রায় উগ্র মেজাজি দেখাচ্ছে, যেটা কার সঙ্গে বিসিবি কার সঙ্গে উগ্র মেজাজ করছে সেটা হচ্ছে আইসিসি। দেখুন, মোড়লের সঙ্গে ঝামেলা করে কি লাভ আছে? আলটিমেটলি সেই থাপ্পড়টা খেতেই হচ্ছে। দেখুন, রিসেন্টলি কি হয়েছে আপনারা সকলেই জানেন, সে ঘটনা আমি বারবার বলবো না। এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, সেটা হচ্ছে দেখুন, বাংলাদেশের মাটিতে এখন ভিতরে ভিতরেই দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। এক তো প্লেয়াররা চেয়েছিল যে ভারতে এসে তারা খেলবে তারা, কারণ ভারতে যে স্পন্সরশিপ পাওয়া যায়, এক ক্রিকেট দুনিয়াতে যেভাবেই যেখানেই যাই হোক না কেন, স্পন্সরশিপ ভারত থেকেই যায়। ম্যাক্সিমাম স্পন্সরশিপ আমাদের ভারত থেকে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি ভারতে খেলতে আসে, তাদের পক্ষে ভালো। এবার যেহেতু বিসিবি ক্রিকেট বোর্ড বাংলাদেশের, তারা একটু 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 উগ্র মেজাজি হচ্ছে। তারা চাইছে যে মানে রাজনীতিটাকে এই জায়গায় বেশি করে দেখানোর জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে ডিসিশনটা নিয়েছে, এখন সাধারণ প্লেয়াররা কিন্তু সেই ডিসিশনটা মানছে না। এবার বোর্ড এবং প্লেয়ারদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। রিসেন্টলি কি হয়েছে, বাংলাদেশের এই অর্থ কমিটির, এই ক্রিকেট বোর্ডেরই অর্থ কমিটির একজন সদস্য, যার নাম হচ্ছে নাজমুল হোসেন। এই নাজমুল হোসেন ইনি একটা কমেন্ট করেছেন যে বাংলাদেশের যে সমস্ত প্লেয়ার যারা রয়েছে, যাদের পিছনে আমরা এত হাজার হাজার টাকা খরচ করি, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করি, তারপরেও তাদের কোনো ভালো পারফরমেন্স আমরা দেখতে পাই না। তাহলে আমরা কি বলবো? তাহলে কি আমরা ওই পারফরমেন্সের টাকাটা ওদেরকে বলবো যে তোমাদের ভালো পারফরমেন্স হয়নি, তার মানে রিটার্ন দাও? এই কথাটা কেন বলা হয়েছে? এই কথাটা বলা হয়েছে এই কারণে যে আইসিসি টুর্নামেন্ট যখন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্লেয়াররা খেলতে যাচ্ছে না, তখন তো তাদের আর্থিক মুআবজা দিতে হবে। কারণ আইসিসি টুর্নামেন্ট খেলতে গেলে তারা একটা ম্যাচ ফি পেতো। তো সেই জায়গায় তাদেরকে তো একটা অ্যামাউন্ট দিতে হবে। তারা তো এই যতগুলো ম্যাচ খেলবে তার ধরুন তো একটা অ্যামাউন্ট পেতো। সেই অ্যামাউন্টের কিছু অংশ তো একটা মুআবজা বিসিবি দেবে তাদেরকে। কিন্তু সেই জায়গায় বিসিবির যে এই সদস্য নাজমুল হোসেন, মধ্যরাতে দীর্ঘ বৈঠকের পরও ক্রিকেটারদের সঙ্গে সমঝোতায় পৌঁছতে পারেনি ক্রিকেট বোর্ড। পরিচালক এম নাজমুলের পদত্যাগে গঠনতান্ত্রিক জটিলতা তুলে ধরে বিপিএল খেলার অনুরোধ করে বিসিবি। তবে নিজেদের অবস্থানে অনড় থেকে দুপুর 1টার মধ্যে নাজমুলের পদত্যাগ না করলে ম্যাচ বর্জনের কথা জানিয়ে দেয় ক্রিকেটাররা। খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কিছুই করতে পারতেছি না। আজ পর্যন্ত আমরা একটা শিক্ষা আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা চাইলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারলে তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটা তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। বিসিবি পরিচালক এম নাজমুলের এমন মন্তব্যে ক্রিকেট আঙ্গনে তোলপাড়। ক্রিকেট বোর্ডের দুঃখ প্রকাশের পরও ক্ষুব্ধ ও অপমানিত ক্রিকেটাররা ঘোষণা দেয় আজ দুপুর 1টার মধ্যে নাজমুল পদত্যাগ না করলে বিপিএল খেলতে নামবেন না তারা। বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। এতে সমগ্র প্লেয়ার কিন্তু খেপে গিয়েছে। তারা কি বলছে? তারা বলছে এই নাজমুল হোসেন যতক্ষণ না রিজাইন করছে, ইস্তফা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরোয়া যে ক্রিকেট রয়েছে সেই ক্রিকেট মাঠেও নামবো না। তাই হয়েছে রিসেন্টলি আজকের ডেটেই যে একটা সময় বাংলাদেশের একটা বিপিএল খেলা ছিল, সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা খেলা ছিল, সেই মাঠেও কিন্তু খেলতে নামেনি প্লেয়াররা। ইভেন নেক্সট যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাতেও নামবে কিনা এই নিয়েও সন্দেহ রয়েছে। বাংলাদেশের বোর্ড দেখুন এই নিয়ে মাথা ঘামাচ্ছে বিশেষভাবেই। তারা বলছে যে নাজমুল হোসেন যেটা বলেছে আর কি, ওই ব্যক্তিটা প্রথম থেকেই বারবার একটু উল্টোপাল্টা বলছে। কারণ তামিম ইকবালের নামে বেশ খারাপ খারাপ কথা বলেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে এই সমগ্র টিমের বিপক্ষে সে কথা বলছে। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের এই ধরনের কিছু একটা গোষ্ঠী রয়েছে যারা চায় না বাংলাদেশে ক্রিকেটটা সুষ্ঠুভাবে চলুক। রিসেন্টলি আমার কমেন্ট করেছিল ভিডিওর নিচে একজন বাংলাদেশি হবে যত সম্ভব, যে বাংলাদেশ ক্রিকেট খেলে কি এমন করে ফেলছে, ক্রিকেটে কি এমন আছে যে আমরা ক্রিকেট খেলতেই হবে, না খেললে হবে না? বিশ্বের কি সমস্ত দেশ ক্রিকেট খেলে? দেখুন, ক্রিকেট খেলে না সমস্ত দেশ, ক্রিকেট খেলে না ঠিকই, কিন্তু ক্রিকেট ছাড়াও আরো অন্য অ্যাক্টিভিটিস করে। কিন্তু বাংলাদেশের কোন অ্যাক্টিভিটিসটা আছে? বাংলাদেশ কোনটা করছে অল ওভার দ্য ওয়ার্ল্ডের মধ্যে, যেটা ন্যাশনালি বাংলাদেশকে চেনা যায়? একমাত্র ক্রিকেটটাই আছে যাতে বাংলাদেশকে একটু চেনা যাচ্ছে। তাছাড়া সেই ফুটবল বলুন, সেই ভারত বাংলাদেশ সেই একই জায়গায় রয়েছে, তাদের অকাজ সেই জায়গাতেই। ভারত বাংলাদেশের ইমপ্রুভমেন্ট ফুটবলে কোনোদিনই আমরা দেখতে পাইনি। যখন ছিল ভারতের, এখন কিন্তু সেটা হয় না। তো দেখুন, এই বাংলাদেশ একমাত্র ক্রিকেটেই একটু নাম কামিয়েছিল সারা বিশ্বে, আর সেটাও এখন আস্তে আস্তে ধসে চলেছে। আমার একটা ভিডিও আমার কাছে এসেছিল, সেটা হচ্ছে নট আউট নোমান। আমি দেখছিলাম নোমান ভাই, তিনি একটা কথা বলেছিলেন যে
বাংলাদেশের বেশ কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা চায় না বর্তমানে ক্রিকেটটা বাংলাদেশে থাকুক। এটা আমার কথা না, আপনারা চাইলে এই নট আউট নোমানের কথা দেখে আসতে পারেন যে কি বলতে চাইছে। আপনাদেরকে এই নাজমুল হোসেনের কথাটাও আমি শোনাবো যে কি রকম মেন্টালিটি থাকলে এই ধরনের কথা বলা যায়। দেখুন, একটা প্লেয়ার সে তো তার সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করছে, সে তো তার বেস্ট দেওয়ার চেষ্টা করে, কত স্ট্রাগল করার পরে তারা আসে ওই জায়গাটায়। আমি ইন্ডিয়ার কথাই বলি, আমাদের ইন্ডিয়াতে হাজার হাজার কোটি কোটি প্লেয়ার রয়েছে, তার মধ্যে থেকে ওই 11 জনের মধ্যে সিলেকশন পাওয়াটা কিন্তু একটা বিরাট টাফ, আর তার জন্য প্রচুর খাটাখাটি। তো কত ভালো ভালো প্লেয়ার আজকের ডেটে কোথায় ঘুরে বেড়াচ্ছে, যাদের স্থান পর্যন্ত হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের এই যে এইরকম একজন সদস্য যদি এই কথা বলে থাকে, তাহলে অবভিয়াসলি ক্রিকেটারদেরকে অপমান করাই হচ্ছে, আর এটা বাংলাদেশের নতুন কিছু নয়। আর দেখুন, এটা ছাড়াও আরো একটা খবর আমি দেখলাম যে বাংলাদেশের এই বোর্ড, ক্রিকেট বোর্ড কেমন ভাবে তাদের দ্বিচারিতা করছে। দ্বিচারিতা বলতে দেখুন, তাদের মেন্টালিটি কেমন অন্যরকম একটু। যেমন ধরুন, বাংলাদেশ বলছে যে সিকিউরিটি কনসার্ন রয়েছে, ভারতে তারা টিম পাঠাবে না, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো সিকিউরিটির জন্য, তাই আমরা টিম পাঠাবো না। তাহলে সিকিউরিটি কনসার্ন যখন রয়েছে, তাহলে যে সমস্ত মানুষগুলো ভারতে এসে বসবাস করছে, যারা ভারতে ঘুরতে এসেছে, যারা ভারতে ভিসা নিয়ে ডাক্তার দেখাতে এসেছে, যারা পড়াশোনা করতে এসেছে, তাদের জন্য তোমাদের চিন্তা হচ্ছে না? তাদের সিকিউরিটির কোনো ভয় নেই? আমরা তোমাদের মতো মূর্খ নই। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে আমি এটা জানাচ্ছি, বা বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে আমরা এটা জানাচ্ছি যে আমরা বাংলাদেশিদের মতো মূর্খ নই। সেই সমস্ত বাংলাদেশি যারা উগ্র মেজাজি সন্ত্রাসী মেন্টালিটির, তাদের মতো আমরা কিন্তু মূর্খ নই। আমাদের দেশে মানুষ আসলে কিভাবে তারা থাকে সেটা তাদের মুখ থেকেই তোমরা শুনে নিও। আমরা মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার একমাত্র রিজন আমাদের কি ছিল, যে আমরা ঘরোয়া ক্রিকেট খেলছি, আইপিএল হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, আমরা কেন টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে নেব? আইসিসি যদি আসে সেটা আইসিসির ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, সেটার জন্য আমাদের কোনো কনসার্ন নেই। কিন্তু আমরা টাকা দিয়ে কেন মুস্তাফিজুরকে আমাদের ঘরে খেলাবো? আরো অন্য প্লেয়ার রয়েছে, আমরা তাদেরকে নেব। আমাদের দেশীয় প্লেয়ার রয়েছে, বিদেশি আরো অনেক প্লেয়ার রয়েছে, আমরা তাদেরকে খেলাবো। কেন টাকা দিয়ে মুস্তাফিজুরকে আমরা খেলাবো? সে বাংলাদেশ আমাদের ভারতের সমস্ত বিভিন্ন ধরনের ন্যারেটিভ সেট করছে এখন বর্তমান রাজনৈতিক স্তরে। আর এই জায়গাটায় আরো একটা গল্প, কেমন কি, সাধারণ মানুষ তো দূরের কথা, রিসেন্টলি ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যে সিরিজ চলছে, সেই সিরিজে কিন্তু বাংলাদেশের একজন আম্পায়ার পর্যন্ত রয়েছে, যিনি নাকি যত সম্ভব তৃতীয় যে ম্যাচটা রয়েছে, ওয়ানডে ম্যাচ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে, সেই ম্যাচে অন ফিল্ডে আম্পায়ারিং করবে বাংলাদেশের একজন আম্পায়ার। তাহলে একবার ভেবে দেখুন তো, আম্পায়ার আসছে, বাংলাদেশের মানুষ আসছে, ডাক্তার দেখাতে আসছে, পড়তে আসছে, কোনো টেনশন নেই, ঘুরতে আসছে, কোনো প্রবলেম নেই। শুধুমাত্র ক্রিকেটের দল পাঠাতে গেলেই প্রবলেম। কার কথাই তোমরা উঠছো বসছো সেটা আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি। যদি ওদের লেজ ধরে থাকো না, একটা সময় ওই ওদের মতোই ভেসে বেড়াতে হবে। তাই উপায়টা নেই, একটু শান্ত হও আর মাথা দিয়ে ভাবো, দিমাগ দিয়ে ভাবো, গোবর দিয়ে ভেবো না। মাথাতে তো অল টাইম গোবর পোড়া আর ওই টাট্টি পোড়া রয়েছে, তাই গোবর বা টাট্টি দিয়ে না ভেবে দিমাগ দিয়ে, মাথার দিমাগ দিয়ে ভাবতে হবে, বুদ্ধি দিয়ে, যে কি হতে পারে। তামিম ইকবাল যেটা বলেছিল সেটা আসলেও কি হতে পারে? আইসিসির সঙ্গে টেক্কা নিচ্ছে বিসিবি, যে ক্রিকেট বোর্ডের কোনো অকাদি নেই, সে নিচ্ছে আইসিসির সঙ্গে টেক্কা। আর এটাকে বাহবা দিচ্ছে অনেকেই, যারা নাকি নিজেদেরকে বিশ্লেষক বলে, বিশেষজ্ঞ বলে, ক্রিকেট বিশেষজ্ঞ, তারা বাহবা দিচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে, এটা হতে পারে, এটা করলেও এটা হতে পারে। আইসিসির এইটুকুতেও ঠেকেনি যে বাংলাদেশকে, দেখুন ওপেনলি তো বলবে না বাংলাদেশকে যে তোমরা সরে যাও, কিন্তু আইসিসি এটা দিয়েও পুষবে না তোমাদের। আগামী ডেটে বাংলাদেশের অল্টারনেট আসতে চলেছে, দেখবেন যেভাবে ওরা আইসিসির বিপক্ষে দাঁড়িয়েছে, তাতে বাংলাদেশের অল্টারনেট খুব তাড়াতাড়ি আগামী কয়েক বছরের মধ্যে চলে আসবে। বাংলাদেশের ক্রিকেট আস্তে আস্তে ধ্বংসের মুখে যাবে, এটা আমি অন ক্যামেরা আপনাদের সামনে বলে দিলাম। যদি এর কোনো রকম ব্যতিক্রম হয়, অবশ্যই তখন আপনারা আমাকে জানাবেন। আজকে দেখুন, বাংলাদেশিদের এই দ্বিচারিতা, বাংলাদেশিদের দুমুখী সাপের মতো ব্যবহার করা, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাংলাদেশের মানুষ আসছে ভারতে, বাংলাদেশের আম্পায়ার আসছে আমাদের ভারতে, তাদের কোনো প্রবলেম হচ্ছে না, অথচ তাদের টিম আসলে ওই যে 11 জনেরই প্রবলেম হবে, এটা নাকি বাংলাদেশের সরকার বলছে। এগুলোকেই বলে ওই মূর্খের মূর্খামি।
তারা ভবিষ্যৎ চিন্তা করে না, এখন আমি কি খাবো সেইটাই চিন্তা করে। আগামী দিনে কি ও দরকার নেই আমার। যাই হোক, দেখুন বন্ধুরা, আজকের ডেটে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে, বাংলাদেশ ক্রিকেট এখন ধ্বংসের মুখে যেতে চলেছে। নিজেদের ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটাররা দ্বন্দ্ব শুরু করে দিয়েছে। তারা ক্রিকেট বোর্ডের কোনো সদস্যকে বহিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ কি, অবশ্যই সেটা আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করব। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।